ইংরেজি বুক শব্দটি কোন পার্ট অফ স্পিচ, কিংবা ইংরেজি গো শব্দটি কোন পার্ট অফ স্পিচ? সঠিক উত্তর হলো শব্দগুলো কোনো পার্ট অফ স্পিচ নয়। কেন? কারণ শব্দগুলো যেহেতু কোনো পার্ট অফ স্পিচ নয়, তাই শব্দগুলো কোনো পার্ট অফ স্পিচ নয়। ভাবছেন আমি শব্দ নিয়ে খেলছি বটে, তবে শব্দগুলো কোনো পার্ট অফ স্পিচ নয়, এটি সত্য কথা। চলুন ব্যাপারটা স্পষ্ট করা যাক। পার্ট অফ স্পিচ ফ্রেজটি একটি সেলফ এক্সপ্লানেটরি ফ্রেজ, অর্থাৎ পার্ট অফ স্পিচ কি তা বোঝার জন্য পার্ট অফ স্পিচ এই শব্দ তিনটির অর্থ বোঝাই যথেষ্ট। পার্ট মানে অংশ, অফ স্পিচ মানে স্পিচের। তাহলে পার্ট অফ স্পিচ মানে স্পিচের অংশ। কাজেই যখন কোনো শব্দের পার্ট অফ স্পিচ জানতে চাওয়া হয়, তখন মূলত ওই শব্দটি কোনো স্পিচের কোন পার্ট সেটি জানতে চাওয়া হয়। সুতরাং কোনো নিঃসঙ্গ বা বিচ্ছিন্ন শব্দের পার্ট অফ স্পিচ জানতে চাওয়া পার্ট অফ স্পিচ বলতে যা বোঝায় তার সাথে সাংঘর্ষিক একটি প্রশ্ন। কারণ পার্ট অফ স্পিচ মানে স্পিচের পার্ট, আর যে শব্দ কোনো স্পিচের পার্টই নয়, সেই শব্দের পার্ট অফ স্পিচ জানতে চাওয়া নিরর্থক। কারণ একটি শব্দের পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য শব্দটিকে প্রথমেই কোনো স্পিচের পার্ট হতে হবে। তাই বিচ্ছিন্নভাবে বুক শব্দটি কোন পার্ট অফ স্পিচ তা বলা কঠিন। তবে যদি বলা হয় আই এম রাইটিং এ বুক, এখানে বুক শব্দটি কোন পার্ট অফ স্পিচ? এখন বুক শব্দটি আই অ্যাম রাইটিং আ বুক এই স্পিচটির একটি পার্ট, এবং এই স্পিচটিতে 1, 2, 3, 4, 5টি পার্ট বা অংশ বা শব্দ রয়েছে, এবং বুক শব্দটি হলো এই স্পিচটির একটি পার্ট। এখন নিশ্চিতভাবে বলা যাবে বুক শব্দটি একটি নাউন। আবার যদি বলা হয় ইউ নিড টু বুক আর্লি ইফ ইউ ওয়ান্ট আ সিট, এখানে বুক শব্দটি কোন পার্ট অফ স্পিচ? তখন শুদ্ধ উত্তর হবে ভার্ব। তবে যদি বলা হয় হি হ্যাজ a lot of book learning but little hands-on experience, এখানে বুক লার্নিং অর্থ শুধু বই পড়ে অর্জিত জ্ঞান, পুঁথিগত জ্ঞান, বই সর্বস্ব জ্ঞান। আর হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স অর্থ হাতে কলমে চর্চার মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা। He has a lot of book learning but little hands-on experience, অর্থাৎ তার পুঁথিগত জ্ঞান বা বই পড়ে অর্জিত জ্ঞান অনেক, কিন্তু হাতে কলমে চর্চা নির্ভর অভিজ্ঞতা লিটল, মানে নট মাচ, মানে অতি সামান্য। প্রশ্ন হলো এই বাক্যে বুক শব্দটি কোন পার্ট অফ স্পিচ? শুদ্ধ উত্তর হলো অ্যাডজেক্টিভ। দেখা যাচ্ছে শব্দ একটি বুক, কিন্তু ভিন্ন ভিন্ন স্পিচে শব্দটি ভিন্ন ভিন্ন পার্ট। গো শব্দটির ক্ষেত্রেও একই কথা সত্য। বিচ্ছিন্নভাবে গো শব্দটি কোনো পার্ট অফ স্পিচ নয়। তবে যদি প্রশ্ন করা হয় দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গো শব্দটি কোন পার্ট অফ স্পিচ? তখন শুদ্ধ উত্তর হবে নাউন। আবার যদি প্রশ্নে থাকে আই গো টু ওয়ার্ক বাই বাস, এখানে গো শব্দটি কোন পার্ট অফ স্পিচ? তখন শুদ্ধ উত্তর হবে ভার্ব। কিন্তু বাস্তবতা হলো আমাদের বহু শিক্ষার্থী এমসিকিউ টেস্টে পার্ট অফ স্পিচ শনাক্ত করার জন্য বিভিন্ন শব্দের পার্ট অফ স্পিচ মুখস্থ করে থাকেন। নিঃসন্দেহে এটি শব্দের পার্ট অফ স্পিচ নির্ণয়ের একটি ভুল পদ্ধতি। অনেকেই বিফোর শব্দটিকে একটি প্রেপোজিশন হিসেবে মুখস্থ করে রাখেন, অথচ স্পিচের পার্ট না হওয়া পর্যন্ত বলা যায় না শব্দটি কোন পার্ট অফ স্পিচ। বিফোর শব্দটিকে কয়েকটি স্পিচে ব্যবহার করে দেখা যাক।
প্রথম বাক্যটি হলো she said it before witnesses. সে এটা সাক্ষীদের সামনে বলেছিল। দ্বিতীয় বাক্যটি হলো do it before you forget. ভুলে যাওয়ার আগেই তুমি এটা করো, পরে হয়তো ভুলে যাবে, তাই বলা হচ্ছে ভুলে যাওয়ার আগেই তুমি এটা করো। তৃতীয় বাক্যটি হলো I think we have met before. আমার মনে হয় আমাদের আগে দেখা হয়েছে, মানে পূর্বে দেখা হয়েছে। প্রথম দেখা হওয়ার দীর্ঘদিন পর কারো সাথে যখন দ্বিতীয়বার দেখা হয় তখন কেউ এ কথা বলতে পারেন, আমার মনে হয় আমাদের আগে দেখা হয়েছে। এই তিনটি বাক্যের প্রথমটিতে বিফোর হলো একটি প্রেপোজিশন, দ্বিতীয় বাক্যে কনজাংশন, আর তৃতীয় বাক্যে একটি অ্যাডভার্ব। কাজেই দেখা যাচ্ছে শব্দ একটি, কিন্তু ভিন্ন ভিন্ন স্পিচে তা ভিন্ন ভিন্ন পার্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এটি হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি সিলেবাসের একটি টপিক, ইউসেজ অফ ওয়ার্ডস অ্যাজ ভ্যারিয়াস পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই শব্দের ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে প্রয়োগ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ডিকশনারিতে কেন স্পিচের পার্ট না হয়েও বিচ্ছিন্ন শব্দের পাশে পার্ট অফ স্পিচ উল্লেখ করা থাকে? উত্তর সোজা, শব্দটির পাশে যে পার্ট অফ স্পিচ লেখা থাকে সেই পার্ট অফ স্পিচ হিসেবে শব্দটির প্রয়োগ দেখানোর জন্য। যেমন ধরুন হোম শব্দটি, এখানে শব্দটিকে 4 ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে দেখানো হয়েছে। প্রথম এন্ট্রিতে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে তাতে হোম শব্দটি একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে দ্বিতীয় এন্ট্রিতে অ্যাডজেক্টিভ হিসেবে, তৃতীয় এন্ট্রিতে অ্যাডভার্ব হিসেবে এবং চতুর্থ এন্ট্রিতে ভার্ব হিসেবে হোম শব্দটির ব্যবহার দেখানো হয়েছে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশন। ইংরেজি ভাষায় মোটা দাগে 6 ধরনের ফ্রেজ আছে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ আইডেন্টিফিকেশনের জন্য প্রথমেই শব্দের পার্ট অফ স্পিচ নির্ণয় করতে পারতে হবে, কারণ শব্দের পার্ট অফ স্পিচ নির্ণয় করতে না পারলে ফ্রেজ আইডেন্টিফিকেশন একটি অসম্ভব কাজ। কারণ ফ্রেজ শনাক্ত করার অর্থই হলো শব্দের পার্ট অফ স্পিচের মতো ফ্রেজের পার্ট অফ স্পিচ শনাক্ত করা, কারণ প্রত্যেকটি ফ্রেজ একটি পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। কয়েকটি উদাহরণ দেখা যাক। এখানে আমি 5টি বাক্য লিখেছি। এই বাক্যে অন দ্য টেবল একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার এই বাক্যে অন দ্য টেবল একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই বাক্যে সিটিং আউটসাইড একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার এই বাক্যে সিটিং আউটসাইড একটি নাউন ফ্রেজ, আবার এই তৃতীয় বাক্যে সিটিং আউটসাইড একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখা যাচ্ছে দেখতে একই রকম হলেও ফ্রেজগুলো ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচের আচরণ করছে। কাজেই শব্দের পার্ট অফ স্পিচ চিনতে না পারলে ফ্রেজ চিনতে দারুণ ঝামেলা হবে, এটি স্বাভাবিক। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হল ক্লজ আইডেন্টিফিকেশন। কমপ্লেক্স সেন্টেন্সগুলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ এই 3 ধরনের সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে তৈরি হয়। ওয়ার্ড এবং ফ্রেজের মতো ক্লজগুলোও পার্ট অফ স্পিচ হিসেবে আচরণ করে এবং একই ক্লজ ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে।
কয়েকটি উদাহরণ দেখা যাক। I don't know the place where he lives. তিনি যে জায়গায় থাকেন তা আমি চিনি না। এই বাক্যে where he lives একটি অ্যাডজেক্টিভ ক্লজ। I don't know where he lives. আমি জানি না তিনি কোথায় থাকেন। এই বাক্যে where he lives একটি নাউন ক্লজ। I live where he lives. যেখানে তিনি থাকেন সেখানেই আমি থাকি। এই বাক্যে where he lives একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। কাজেই ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে দেখতে হুবহু একরকম হলেও ক্লজগুলো ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচের দায়িত্ব পালন করছে। এখন প্রশ্ন হলো ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, পার্ট অফ স্পিচ ইত্যাদি সম্পর্কে এত খুঁটিনাটি জানার দরকারটা কি, বা কাদের জন্য এইভাবে জানা অত্যাবশ্যক? দেখুন, মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে ইংরেজি শেখে, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে ইংরেজি শেখে। আপনি কোন পরিবেশে ইংরেজি শিখছেন, কার থেকে শিখছেন, আপনি কোন স্তরের এবং কোন বয়সের শিক্ষার্থী, আপনি কেন ইংরেজি শিখতে চান ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ইংরেজি শেখা বা শেখানোর আলাদা আলাদা পদ্ধতি আছে। সব ধরনের শিক্ষার্থীর জন্য এত সচেতনভাবে পার্ট অফ স্পিচের চুলচেরা জ্ঞান থাকা আবশ্যক নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, কিংবা নানা কারণে যাদের সচেতনভাবে ইংরেজি ভাষাটি আয়ত্ত করার প্রয়োজন আছে, তাদের জন্য ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এদের স্ট্রাকচার, এদের ফাংশন ইত্যাদি জানার কোনো বিকল্প নেই। এসব বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে ভাষাটিকে সচেতনভাবে আয়ত্ত করা অসম্ভব। শেষ করছি একটি জনপ্রিয় ভুল দিয়ে। কথাটি পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ নয়। শব্দের পার্ট অফ স্পিচ জানার জন্য অনেকে জিজ্ঞাসা করেন এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ। তারা পার্ট শব্দটিকে প্লুরাল করে বলেন, যা ঠিক নয়। কারণ একটি স্পিচে একটি শব্দ একাধিক পার্ট অফ স্পিচ হতে পারে না। কাজেই এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে একেবারে মৌলিক বিষয়গুলোতে যেন কোনো ঝামেলা না থাকে তা নিশ্চিত করে সামনের দিকে এগোতে হবে। এতে করে শুধু বিসিএস পরীক্ষার এমসিকিউ নয়, কিংবা শুধু পরীক্ষায় পাশ করা নয়, বরং ইংরেজি ভাষার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং 4টি স্কিলেই আপনি পারদর্শী হতে পারবেন এবং জীবনে যখন যেখানে যেভাবে দরকার সকল ক্ষেত্রে ভাষাটিকে দক্ষতার সাথে ব্যবহার করতে পারবেন।